দিবা আপু, ইভান ভাই বউ নিয়ে এসেছে জানো, কি সুন্দর দেখতে সে। আমাদের বাগানে সদ্য ফোটা শুভ্র বেলি ফুলের ন্যায় রূপ তার। মলিনত শুভ্র রঙা শাড়িতেও তাকে স্নিগ্ধ বেলি ফুলের ন্যায় সতেজ দেখাচ্ছে। এসো এসো, দেখবে কি সুন্দর দেখতে সে, তোমার থেকেও আরো বেশি, খুব খুব সুন্দর, একটা জীবন্ত বেলি ফুল। কথাগুলো একনাগাড়ে বলে চঞ্চল পায়ে চলে গেল মৌনতা। সেদিকে এখনো নিষ্পলক নজরে তাকিয়ে আছে দিবা। মেয়েটা এগুলা কি বলে গেল? নিবান বিয়ে করে বউ নিয়ে এসেছে? তা কি করে সম্ভব? নিবান তো মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিল। তবে আর মৌনতা শেষে কি বলে গেল? তার থেকেও সুন্দরী নারী? সত্যি কি তাই? যে সৌন্দর্য তার অহংকারে সে নিবানের মতো শ্যামবর্ণ পুরুষের বদৌলে অন্য কাউকে নিজের জীবনে বেছে নিল, যদিও সেই সৌন্দর্যের অহংকার তার জন্য পতন বয়ে এনেছে। দীর্ঘশ্বাস ফেলল দিবা। নিবানের মতো ব্যক্তিত্বপূর্ণ ছেলেকে উপরে করা তার যে কত বড় ভুল হয়েছে, এটা এখন সে প্রতিটা পদে পদে অনুভব করতে পারছে। হয়তো এই ভুলের মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আর আফসোস করে যেতে হবে সেই নিভান তার চেয়েও সুন্দরী রমণী বিয়ে করে নিয়ে এসেছে। মৌনতার কথাগুলো যেন মন মানতেই চাইল না দিবার। এত সময় হুঁশ হারিয়ে ফেলেছিল যেন সে। কথাগুলো মাথায় গেঁথে যেতে তড়িৎ গতিতে বেড থেকে উঠে বসলো। চঞ্চল পায়ে ঘর থেকে বের হয়ে নিচতলায় যাওয়ার জন্য সিঁড়িপথ ধরল। তাড়াহুড়োর জন্য দু একবার হোঁচটো খেলো, তবে সেদিকে খেয়াল দিল না। আর না নিজের পায়ে পাওয়া ব্যথাকে গ্রাহ্য করলো। বাড়িটার নাম বেলা শেষে। বিশাল বড় দোতলা বাড়িটির সদর দরজার সামনে দাঁড়িয়ে উৎসুক মুখর বাড়ির প্রতিটা সদস্য। আর বাড়ির সদর দরজার ওপাশে স্ট্রেট দাঁড়িয়ে আছে নিভান। বরাবরের মতোই মুখ অবয়বে কাঠিন্যতা ভাব তার। দুধে সাদা পাজামা পাঞ্জাবিতে শ্যামবর্ণের উঁচু লম্বা পুরুষটার মুখের এই কাঠিন্য ভাবটা যেন সবসময় তার ব্যক্তিত্বের সাথে বেশ যাচিত। শ্যামবর্ণ রংটা বাদে ছেলেটার সবকিছুই বেশ আকর্ষণীয় ছিল দিবার কাছে। নিভানকে পেয়েও সে এই রংটার জন্য নিভানকে উপেক্ষা করে দ্বিতীয় কাউকে নিজের জীবনে বেছে নিয়েছিল। অথচ এখন ছেলেটার সেই শ্যামবর্ণ রংটাই তাকে আকর্ষিত করে, অতি আকর্ষিত। কিন্তু অতীত মনে পড়তেই ফের হুঁশে ফিরল দিবার। তখন মৌনতার বলা কথাগুলো মাথায় আসতেই চকিতে নিভানের পাশে তাকালো সে। নজর স্থির হয়ে গেল তার। বুকের মধ্যে কিছু হারিয়ে ফেলার আলোড়ন শুরু হলো। নিজের জীবনের বাজে অভিজ্ঞতার পর পুনরায় যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল তাকে আবারও হারিয়ে ফেলানোর ভয়। সিঁড়ির মাঝ বরাবর থেকে আরও দু কদম পা আচমকা আরও দুই সিঁড়িতে নামিয়ে দিল দিবাকে। নিজের লোভী সিদ্ধান্তের কারণে জীবন এমনিতেই তাকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে, এখন আরও নিচে। ভিতরটা হু হু করলেও দিবার নজরটা সামনের পানে স্থির রইল। চিকন চাকন বেলি ফুলের ন্যায় শুভ্র রঙা শরীরে সাদা মলিন শাড়িটাও যেন মেয়েটার মুখের সৌন্দর্যের অবয়বকে একটুও কমাতে পারেনি। মেয়েটার ফোলা ফোলা নাক মুখ, ডাগর ডাগর ঘন পল্লবিত ভেজা রক্তিম চোখ জোড়া সেই শুভ্র রঙা সৌন্দর্যের মায়া যেন আরও চড়াও করে দিয়েছে। ইস, মেয়েটা কাঁদছে কেন? নিভানের মতো ছেলেকে কেউ জীবনসঙ্গী হিসেবে পেলে কাঁদতে আছে নাকি? শুভ্র শাড়ির আঁচলের অংশবিশেষ কিছুটা মাথায় থাকার কারণে কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। সত্যি কি এটা নিভানের বউ? তার রূপের অহংকার কি তবে চুরমার করে দিল নিভান? মেয়েটাকে এভাবে দাঁড় করিয়ে রাখলে কেন ছোট বৌমা? কত দূর থেকে এসেছে, তাতে মেয়েটার অবস্থা দেখেও তো ভালো মনে হচ্ছে না, দুর্বল লাগছে তাকে দেখতে। ফাতেমা বেগমের গলার তীক্ষ্ণ আওয়াজ পেতে সদর দরজা থেকে সরে দাঁড়ালো সবাই। ফাঁক পেয়ে আশেপাশে তাকালো না নিভান। বড় বড় কদম ফেলে নিজের রুমের দিকে চলে গেল। সিঁড়িপথে দিবাকে দাঁড়িয়ে থাকতে দেখেও তাকে ন্যূনতম গ্রাহ্য করলো না। না নিজের চলার পথ ধীর করলো, আর না নজর ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। এমনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল, মনেই হলো না তার আশেপাশে বা সামনে কেউ আছে। এই অগ্রাহ্যতা সেদিন থেকে, যেদিন ওই শ্যাম পুরুষটাকে অগ্রাহ্য করে অন্য কাউকে বেছে নিয়েছিল নিজের জীবনে সে। নিভান চলে যেতে এবারই ছোট বউ সান্ত্বনা রহমান উত্তর দিলেন। বড় ভাবে আসার অপেক্ষা করছিলাম আম্মা। ফাতেমা বেগম ধীর কদমে সামনে এগোলেন। ৮০ ঊর্ধ্ব বয়স হয়ে গেছে ওনার, তবুও চেহারার জৌলুস এখনো কমেনি। আর না চলাফেরায় দুর্বল ভাব এসেছে, এখনো শক্তপোক্তভাবে চলাফেরা করতে পারেন। কিছুটা বিরক্ত স্বরে তিনি বললেন, কেন বড় বৌমার অপেক্ষা কেন করছো? এ কি নতুন বউ যে বড় বৌমা না এলে তাকে বরণ করে ঘরে ঢোকাতে পারছো না? সমস্যা কোথায়? আর বড় বৌমা বা কোথায়? দাদাভাই এসেছে দেখে আমি আম্মুকে ডাকতে গিয়েছিলাম দাদুমা। আব্বু ওয়াশরুমে গিয়েছে, তাই দাদাভাই এসেছে জেনেও আম্মু নিচে আসতে পারেনি।
এ বাড়ির বড় মেয়ে মান্যতা দাদিমার কথার উত্তর দিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেললেন ফাতেমা বেগম। দরজার সামনে মাথা নিচু করে দাঁড়ানো মেয়েটার দিকে এগিয়ে গেলেন তিনি। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত একবার নিরীক্ষণ করলেন। যে বয়োবৃদ্ধ নজরে সহজে কেউ মুগ্ধ হয় না, সেই নজর জোড়া মুগ্ধ হলো না। মেয়েটার মাথায় কাপড় দেওয়াটা আর মাথা নিচু করে থাকাটা আরও মুগ্ধ করলো ওনাকে। নিজের কুচকে যাওয়া হাতটা দিয়ে আলতো স্পর্শে মেয়েটার চিকন কোমল হাতখানা ধরলেন তিনি। মুহূর্তে কেঁপে উঠল মেয়েটা, তবে মাথা উঁচু করল না। কম্পনটা ফাতেমা বেগমও টের পেলেন। যদিও কোমল গলায় তিনি সহজে সবার সাথে কথা বলেন না, তবে সামনে দাঁড়ানো মেয়েটার চোখে মুখে শোকের আনাগোনা এখনো সতেজভাবে পরিলক্ষিত। তাই তিনি গলার চড়াও আওয়াজটা বের করতে পারলেন না। নমনীয় গলায় শুধালেন, নাম কি তোমার? এবারেও মাথা উঁচু করল না মেয়েটা। এই সামনে দাঁড়ানো মানুষগুলো তার সম্পূর্ণ অচেনা, যদিও তাদের মুখ দেখেনি এখনো। শুধু পায়ের আবরণগুলোই দৃষ্টিগোচর হয়েছে তার। যে মানুষটার সাথে এত পথ পাড়ি দিয়ে বাড়িতে এসেছে, সে মানুষটাকেও পর্যন্ত নজর তুলে দেখা হয়নি। মানুষটা কে আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে? সংকোচ দ্বিধা তার মধ্যে একটু বেশি। একা একা মানুষ হওয়ায় সহজে সে কারোর সাথে মিশতে পারে না। বাহিরের অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলেও সেই দ্বিধাটা সহজেই স্বভাবে তার ধরা দেয়। তবে বাবার উপদেশ আদেশ নিজের স্বভাব ব্যবহারেও যে সে পরিলক্ষিত রাখতে চায়। হঠাৎ বাবার কথা মনে পড়তেই কলিজা মোচড় দিয়ে হু হু করে কেঁদে উঠল মন। কান্নারা গলায় এসে ফের দলা পাকিয়ে যন্ত্রণা দিল। সামনে অপেক্ষারত বয়োবৃদ্ধার শুধানো উত্তরখানা মুখ থেকে বের হতেই চাইল না। সামনে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ বৃদ্ধা নারীটি যেন সেটা বেশ বুঝতে পারলেন। ফের নরম কণ্ঠে শুধালেন, বলবে না তোমার নাম কি? কৌরি। কান্না গলায়ও নিজের নামটা তড়িঘড়ি করে বলল কৌরি। না হলে সামনে দাঁড়ানো বয়োবৃদ্ধার সাথে যে বেয়াদবি হয়ে যাবে। কৌরির উত্তর পেয়ে মুখে মৃদু হাসি ফুটিয়ে কিছু বলতে যাবেন ফাতেমা বেগম, তার আগে প্রাণবন্ত কণ্ঠে পাশ থেকে কেউ বলে উঠল, ফুল কৌরি নাকি পান কৌরি, কোনটা তোমার নাম? শান্তনা রহমান সঙ্গে সঙ্গে ছেলের পানে চোখ মোটা মোটা করে কঠিন চোখে তাকালেন। অসভ্য ছেলের কোথাও মুখ স্থির থাকে না। সম্মানের 12 বেজে যায় এই ছেলে যেখানে থাকে। মুখ কাচুমাচু করে মাথা নিচু করে নিল নাফিম। সে তো সবসময় সত্য কথা বলে, তবে কেন তাকে সবসময় এরকম চোখ মোটা মোটা করে বকে ধমকিয়ে শাসন করা হয়? ভাল লাগে না তার একটু। তবে কৌরি নামের মেয়েটার তার ভীষণ ভালো লেগেছে। কি শান্ত, তার আপুদের মতো এত বক বক করে না, আর কি সুন্দর দেখতেও। সবাই বলে এ বাড়ির মেয়েগুলোর মধ্যে সবচেয়ে দিবা আপু সুন্দর, তারও মনে হয়। তবে আজ থেকে দিবা আপু কাট। দিবা আপুর থেকে কত সুন্দর এই মেয়েটা। এত সময় সে হা হয়ে দেখেছে। সবাই দাদাভাইকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, অথচ দাদাভাই এত সুন্দর সুন্দর মেয়ে দেখেও বিয়ে করতে চায় না। অথচ এ বাড়ির কেউ তাকে একবারও বিয়ে করার কথা বলে না। তাকে বিয়ে করার কথা বললে সে আগে যাকে পছন্দ করতো এখন নির্দ্বিধায় এই ফুলকৌরি নাকি পানকৌরি নামক মেয়েকে বিয়ে করতে চাইবে। বাড়ির সবাই দাদাভাইকে বিয়ে দেওয়ার জন্যে যখন দাদাভাইয়ের মতামত চেয়েছিল, নিশ্চয়ই তারও চাইবে। তো ছেলের মতামত স্বরূপ দাদাভাই বিয়েতে রাজি না হলেও সে অবশ্যই রাজি হবে এবং বলবে এই ফুলকৌরি নামক মেয়েটাকে তার বউ হিসেবেই চায়। চাই মানে চাই। যদিও দাদাভাইয়ের মতো এখনো বড় হয়নি, তবে সে মেপে দেখেছে দাদাভাইয়ের হাঁটু পর্যন্ত, সে আর মাথা পর্যন্ত হতে কতক্ষণ। ওই পাকা বুড়ো, কি ভাবছিস? নিশ্চয়ই আবল তাবল। না হলে তোর মুখ দেখে এত উল্টাপাল্টা কথা বের হতো না। মান্যতার সূক্ষ্ম অপমানমূলক কথাগুলো গায়ে মাখল না নাফিম। এগুলো তার সয়ে গেছে। বোনেরা তাকে এভাবেই কারণে অকারণে পচায়। নিজের আশপাশটা ফাঁকা দেখে চঞ্চল গলায় শুধালো, আপু, ওই সুন্দর মেয়েটা কোথায় গেছে? তুই যখন তোর আবল তাবল গবেষণা ব্যস্ত ছিলি, দাদিমা তখন ওকে ঘরে নিয়ে গেছেন। কেন বলতো? কপাল কুচকে শেষের প্রশ্নটা করলো মান্যতা। সেটা দেখে একগাল বোকা বোকা হেসে দিল নাফিম। ফের বলল, মেয়েটা খুব সুন্দর, তাই না আপু? কি সুন্দর দুটো মোটা মোটা চোখ দেখেছো? আমার না খুব সুন্দর লেগেছে ওই মোটা মোটা চোখ দুটো। নজর মান্যতারও আটকে গিয়েছিল কৌরির সৌন্দর্যে, তাই সেও অকপটে স্বীকার করলো, ঠিকই বলেছিস, মেয়েটা আসলেই খুব সুন্দর, এমনকি আমাদের দিবাপুর থেকেও বেশি সুন্দর। মুখে সুন্দর হাসি ফুটিয়ে কথাগুলো বললেও ফের নাফিমের দিকে কপাল কুচকে বলল, সুন্দর মেয়ে মানেটা কি? আবার সৌন্দর্যের বিবরণও দিতে শিখে গেছে দেখছি। মোটা মোটা সুন্দর চোখ, ব্যাপার কি? কথাগুলো বলতে বলতে নাফিমের কান চেপে ধরলো মান্যতা। চোখ পাকিয়ে তাকাতে নাফিম মুখ ভার করে বলল, সুন্দর মেয়ে মানে সুন্দর মেয়ে, আমার তাকে খুব পছন্দ হয়েছে, তা আমি কি করব? খুব পেকে গেছো। এই বয়স কত তোর? কেন, তুমি জানো না? সেদিন না তোমরা সবাই মিলে আমার 11তম জন্মদিনে উইশ করলে আমাকে?
এখন আবার না জানার রং ঢং করছো? মান্যতা কথা বলেছিল, কিন্তু এই ছেলে যে মহাশয়ান এটা মাথায় ছিল না তার। কান ছেড়ে দিয়ে চোখ পাকিয়ে ফের বলল, খবরদার, ওই মেয়েকে একটুও বিরক্ত করবি না। মেয়েটার বাবা মারা গিয়েছে, তাতে মেয়েটার শরীর মন দুটোই খারাপ, বুঝলি তো? হঠাৎ চঞ্চল ছেলেটা শান্ত বাচ্চা হয়ে গেল। সেটা দেখেই মান্যতা মৃদু হেসে নাফিমের হাতটা নিজের হাতে জড়িয়ে নিয়ে বলল, চল দেখে আসি মেয়েটা কি করছে। তোর মতো আমারও না তাকে খুব ভালো লাগছে। নাফিমও বোনের কথায় সায় দিয়ে মান্যতাকে অনুসরণ করলো। দিবা এখনো সিঁড়িতে দাঁড়িয়ে। আগে মৌনতা প্রশংসা বাণী, এখন মান্যতার অতিরিক্ত প্রশংসা। যদিও নিজের চোখে দেখেছে, তবে কৌরির প্রশংসা শুনতে একটুও ভালো লাগলো না। মুহূর্তে যে সৌন্দর্যে সবাই বিমোহিত হলো, নিভান কি মেয়েটাকে মোটেও দেখেনি? যদি দেখে থাকে তবে সবার মতো সেও সেই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ল না তো? মনটা হাঁসফাঁস করে উঠল দিবার। ঘাড় ঘুরিয়ে উপরতলার কাঙ্ক্ষিত রুমটার দিকে তাকালো সে। খোলা দরজায় লাগানো অভিজাত্যপূর্ণ স্বর্ণালী পর্দাগুলোর স্থিরতা ছাড়া আর কিছুই নজরে পড়ল না তার। সরি আপু, তখন তোমাকে ভুল কথা বলার জন্য, কিন্তু আমি মিথ্যা বলিনি। আম্মু যেটা আমাকে বলেছে সেটাই বলেছি আমি। কাল থেকে দাদা ভাইকে বাড়িতে না দেখে আম্মুকে যখন জিজ্ঞেস করলাম দাদা ভাই কোথায় গেছে, দাদা ভাইকে দেখছি না কেন, আম্মু তখন বলেছে দাদা ভাই বিয়ে করে বউ আনতে গেছে। কিন্তু আম্মু যে তখন কথাটা রাগ করে বলেছিল এটা আমি বুঝতে পারিনি। মুখে হাসি ফুটতে না চাইলেও জোর করে মুখে হাসি ফুটানোর চেষ্টা করলো দিবা। ফের সহজ সরল মৌনতার কাছামাছি মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে পাগলি, আমি কিছু মনে করি। তুই কোথায় যাচ্ছিলি? যা। চলে গেল মৌনতা। মৌনতা বয়সে ছোট হলেও বরাবরই বাড়ির প্রতিটা ব্যক্তির বিষয়ে তার কৌতূহল বেশি। কে কোথায় গেছে, আজ বাড়িতে কে নেই কেন, কার মন খারাপ কেন, কি হয়েছে তার, কে খেয়েছে না খেয়েছে, তবে খায়নি কেন। ক্লাস 7-এ পড়লেও মেয়েটার এসব বিষয়ে খেয়াল ধ্যান একটু বেশি। ছোট মামি হয়তো কাজে ব্যস্ত ছিল, সেই ব্যস্ততার মধ্যে গিয়ে মেয়েটা হয়তো বারবার জিজ্ঞাসা করছে, দাদা ভাই কোথায়? তাই হয়তো উত্তরস্বরূপ এমন কথাই বলে দিয়েছে মামি। দীর্ঘশ্বাস ফেলল দিবা। তবে নিভান মেয়েটাকে বউ করে না নিয়ে আসলেও সবার মতো নিশ্চয়ই মেয়েটার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে। আর সেই আকৃষ্টতায় সম্পর্ক তৈরি হতে কতক্ষণ? ভাবনাটা মাথায় আসতে এই মুহূর্তে পা চালিয়ে উপরে সেই কাঙ্ক্ষিত রুমটার দিকে পা বাড়ালো দিবা। যদিও উপেক্ষার অপমান ছাড়া সেই মানুষটা থেকে কিছুই মিলবে না, তবুও তার যে নিজের মনে চলা প্রশ্নের উত্তরের বিহিত চায়, না হলে যে খাওয়া ঘুম হারাম হয়ে যাবে তার। রুমটার সামনে এসে বুঝতে পারলো দরজাটা খোলা। নিস্তব্ধতায় ঘেরা শুনশান রুমটা ভেতরে পা রাখার আগেই গম্ভীর বজ্রকণ্ঠের কঠিন ভাষায় আওয়াজ এলো, কার অনুমতি নিয়ে রুমে ঢুকতে চাচ্ছিলি? যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থেমে যা। কিছু বলা থাকলে সেখান থেকে বল, না হলে গেট আউট ফ্রম মাই রুম। বাড়িটা তোর মামুর হলেও রুমটা আমার। সেখানে প্রবেশ করতে গেলে অবশ্যই নিবান আহমেদের অনুমতি লাগবে। পুরুষালী গলার কাঠিন্য আওয়াজে বুকের ভিতর কম্পন শুরু হলো দিবার। পর্দার এপাশ থেকেও নিবানের শক্তপোক্ত চোয়াল না দেখেও অনুভব করতে পারলো সে। তবুও নিজেকে যত সম্ভব স্বাভাবিক রেখে কাপা গলায় বলল, এত কারাকারি কিন্তু আগে সেভাবে ছিল না আমার সাথে। পাস্ট ইজ পাস্ট। অতীতের প্রভাব নিবান আহমেদ সহজে তার বর্তমান লাইফে আঁচ ফেলতে দেয় না। সেটা নিয়ে ঘাটাঘাটি করা তার স্বভাব নয়। যে থুতু সে মুখ থেকে একবার উগড়ে ফেলে দিয়েছে, সেই থুতু কোথায় গিয়ে পড়লো তা দেখা তো দূর, সেটা মারানোর সময়ও নিবান আহমেদের নেই। সো আউট। আর দ্বিতীয়বার এই রুমে প্রবেশ করার কথা মাথা থেকে আনার আগে 10 বার চিন্তা ভাবনা করে নিবি। নতুন ইবান আহমেদকে তো তোর চেনা আছে। দিবা এখনো থুথুতেই আটকে আছে। নিভান তাকে থুথুয়ের সাথে তুলনা করলো। যে মেয়েটাকে একসময় সে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চেয়েছিল, সেই মেয়েটাকে এত বাজেভাবে অপমান করতে পারলো সে। মুহূর্তেই টানা টানা চোখ জোড়া ভরে উঠল দিবার। হয়তো এই বাজেভাবে অপমানটা তার যথাযথ প্রাপ্য ছিল। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করলো না। পা চালিয়ে নিজের ঘরে গিয়ে কাঁদতে মন চাইলো। তবে সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা যে এখনো বাকি। অপমান যখন গায়ে মেখেছে আরও একটু না হয় মাখলো, কিন্তু নিভানের কাছ থেকে প্রশ্নটার ভালো মন্দ উত্তর না নিয়ে যাওয়া পর্যন্ত যে তার শান্তি মিলবে না। পরপর কয়েকবার ঢোক গিলে কান্না আটকানো গলাটা স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো দিবা। ফের নিভানকে উদ্দেশ্য করে শুধালো, তুমি মেয়েটাকে দেখেছো? তুমি নিশ্চয়ই ওই মেয়েটার সৌন্দর্যের বিমোহিত হয়ে গেছো, তাই না? দিবার ইঙ্গিত মুহূর্তেই বুঝে আসলো না নিভানের। গম্ভীর গলার স্বর তবুও হঠাৎই আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল, কে? যে মেয়েটাকে তুমি নিয়ে এসেছো, কৌরি। মধ্য দুপুর অথচ বিস্তৃত আকাশটা এমন মেঘের ঘনঘটায় ঢেকে আছে, মনে হচ্ছে সূর্যটা ডুবে গিয়ে সন্ধ্যা নাম নাম ভাব।
নামি দামি জিনিস দিয়ে সাজানো গুছানো বড় সড়ো রুমটার এক পাশের দেয়াল জুড়ে বিস্তৃত জানালা, আর সেই জানালার পাশে জড়সড় হয়ে বসে মেঘাচ্ছন্ন আকাশের অসময় রং বদল দেখে চলেছে গৌরী। তার জীবনের সমীকরণটাও ঠিক আজকের আকাশের মতো। জীবনটা তার মধ্য দুপুরেও গড়ায়নি, অথচ অসময়ে মেঘের ঘনঘটায় সেই দুপুরটা ভর সন্ধ্যা রূপে ধরা দিল গৌরীর জীবনে। দুপুরের মেঘ ভরা আকাশটা দেখে জীবনের মধ্য দুপুরটা কালো অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যাবেলার মতো বলে অন্তত মনে হচ্ছে গৌরীর। না হলে কত সুন্দর দিনগুলো যাচ্ছিল তার। মা ছিল না, অথচ দাদি আপা আর বাবাকে নিয়ে কত সুন্দর দিনগুলো পার হয়ে যাচ্ছিল তার। আর সেই সুন্দর দিনগুলোর ক্ষান্ত তার জীবনের মধ্য দুপুরে আসার আগেই সমাপ্তি রূপে পরিণয় নিল। দুপুর পার হলো না, অথচ তার জীবনে সন্ধ্যা নেমে গেল। নিজের আপনজন পরিচিত সবকিছু ছেড়ে অন্যের আশ্রিতা হয়ে গেল সে। অন্যের আশ্রিতা হয়ে যেতে হলো তাকে। জীবনটা তার এমন রূপ কেন হলো? মায়ের ভরপুর আদর শাসনটা ঠিকঠাক মতো পাওয়া হলো না। তার আগেই মা চলে গেলেন। তবুও বাবার আদর ভালোবাসায় তো খুব ভালো ছিল। তবে কেন জীবনের মধ্য দুপুরটা গড়ানোর আগেই এখন আবার বাবাও তাকে একাকী করে মায়ের কাছে চলে গেলেন? বাধ্য হয়ে মায়ের মতো আদর মমতায় মুড়িয়ে রাখা দাদি আপাকেও ছেড়ে চলে আসতে হলো তাকে। এই কেমন নিয়তির শিকলে বাধা পড়ল সে। কালো ও মনির ডাগর ডাগর সুন্দর নয়নযুগলের কার্নিশ বেয়ে আপন মনে আবারও একদল অশ্রু বয়ে চলে গেল। ঘন পল্লবগুলো ভিজে দলা বেঁধে গেল, অথচ গৌরী চোখের পলক ফেলল না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘমালায় ডুবে থাকা আকাশপানে। বাবা মায়ের একমাত্র সন্তান গৌরী। বাবা আহসান হাবিব এবং মা জেবানাহারের বৃদ্ধা বয়সের সন্তান সে। গৌরীর বাবারা হলেন 5 ভাই। সবার বড় বাবা হওয়া সত্ত্বেও সন্তান জন্মদানের ক্ষেত্রে তিনি ছোট চাচারও শেষে। তার জন্য নাকি কম ব্যঙ্গাত্মক কথা শুনতে হয়নি ওনাকে। কিন্তু শেষ বয়সে সন্তান লাভে থোড়াই না ওনাদের দোষ ছিল। সন্তান দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ। তিনি সেই বিশেষ রহমত স্বরূপ সন্তান সুখ কখন একজোড়া দম্পতিকে দেবেন সেটা শুধু তিনিই জানেন। অথচ সেই মহান স্রষ্টার সিদ্ধান্ত মেনে না নিয়ে না বুঝে কত মানুষ উপহাস করে বসে, উপহাস্য স্বরূপও দেখে। প্রথম বয়সে একটা সন্তান লাভের আশায় কত ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন ওনারা। দুজন কারো কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যৌবনের বয়স গড়িয়ে যাওয়ার এক পর্যায়ে সন্তান লাভে সক্ষম হননি ওনারা। একটা সময় শেষমেশ হাল ছেড়ে দিয়ে আল্লাহর উপর অবিচল হলেন, ভরসা করলেন। তিনি দিলে দিবেন, না দিলে তো আর ওনাদের হাতে কিছু নেই। বাবার বয়স 40-এর অধিক গড়িয়ে যাওয়ার পর হঠাৎই একদিন গৌরীর পৃথিবীতে আসার সুখবর পেলেন যে ওনারা সন্তান সুখ লাভ করতে চলেছেন। হয়তো সে সময় ওনারা আর আশা রাখেননি যে এই বয়সে এসে ওনারা আর সন্তানের মুখ দেখতে পাবেন। কিন্তু সৃষ্টিকর্তার উপরে সকল জ্ঞান বিচার বিবেচনা কার চলে? সে আস্পর্ধা রাখার ক্ষমতা যে এই জগৎ সংসারে কারো নেই। স্বয়ং তিনি যখন উত্তম পরিকল্পনাকারী, সেখানে ওনার পরিকল্পনার উপরে পরিকল্পনা তা কি কখনো মেনে নেন তিনি? তার জন্ম হওয়ার কথাগুলো দাদি আপার থেকে জানার গৌরীর। জীবন থেকে নির্দিষ্ট সময়ের অধিক সময় চলে যাওয়ার পর যখন সন্তান জন্ম দিতে সক্ষম হলেন মা, তখন তার আয়ুটা কমে এলো। গৌরীকে জন্ম দিতে গিয়ে তিনি নিজের জীবনটা বিসর্জন দিলেন, জীবনের বিনিময়ে জীবন দিয়ে গেলেন। তারপর ছোট্ট গৌরীকে মানুষ করার জন্য বাবা আর বিয়ে করেননি। দাদি আপা বলতেন,